আছেন যারা আমাকে চিনেন, তাই না? কতজন চিনেন একটু হাত তোলেন। আচ্ছা, যারা চিনেন তাদের উদ্দেশ্যে বলছি না, যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি, রাইট? আমার পুরো নাম দেখছেন, আমি বেসিক্যালি ফার্মাসিস্ট এবং অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ করছি দীর্ঘদিন। আমি প্রায় 22 বছর ফার্মাসিউটিক্যালস ট্রেডে আছি এবং অল্টারনেটিভ মেডিসিন নিয়ে আমার হায়ার স্টাডি চলছে। অল্টারনেটিভ মেডিসিন মিন অ্যালোপ্যাথি ছাড়া যে মেডিসিনসগুলো আছে, ওয়েস্টার্ন মেডিসিন ছাড়া যেগুলো আছে, যেখানে আপনার হার্বালিজম, হাইড্রোথেরাপি, ইলেকট্রোহোমিওপ্যাথি এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এগুলো আমার পার্ট। সুতরাং আজকে আপনারা যে বিষয়ে শিখবেন, স্পেশালি নোভেরাসের যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো নিয়ে, এই অল্টারনেটিভ মেডিসিনের আসলে একেবারে লাগোয়া পার্ট আর কি, বিকজ এগুলো সব ন্যাচারাল সুপার ফুডস। সো সুপার ফুডস কীভাবে মানুষকে সুপারম্যান করতে পারে, সুপারম্যান হিসেবে তাকে টিকিয়ে রাখতে পারে, সেই বিষয়গুলো আমি আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা বোঝার জন্য কিছু বেসিক এলিমেন্টস দরকার, একেবারে প্রাথমিক পর্যায়ের কিছু জ্ঞান দরকার, যেগুলো না হলে আপনার নোভেরাসের এই ফ্যান্টাস্টিক প্রোডাক্টসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন না। যে কারণে আমি কিছু বেসিক বিষয় আপনাদের সাথে আলোচনা করব এবং সেটা শোনার জন্য নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন। ওকে, সো নোভেরাস এর সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আপনারা অনেক বেশি মোটিভেটেড নোভেরাস সম্পর্কে। সো নোভেরাস সম্পর্কে কিছু বলার নেই, রাইট? এটা নিউ লাইফ দিবে এবং আপনার জন্য আনলিমিটেড পসিবিলিটিস ওপেন করে রেখেছে। কিভাবে? আপনার নিউ লাইফ মিন্স আপনার বডির যে সেলস আছে সেগুলোকে নতুন করে রিজেনারেট করবে। হ্যাপি এবং হেলদি থাকতে চাই, রাইট? হ্যাপি অ্যান্ড হেলদি। সো হ্যাপি যদি থাকতে চাই তাহলে অবশ্যই হেলথ ভালো থাকা দরকার, কারণ হ্যাপিনেস এবং হেলদিনেস এটা কনকমিটেন্ট, মানে যুগপৎ চলে, একসাথে চলে। আপনি যদি স্বাস্থ্যবান থাকেন তাহলে সুখ বা শান্তি আপনাকে ছুঁয়ে যাবে, আদারওয়াইজ আপনাকে ছুঁয়ে যাবে না, ঠিক কি না? সুতরাং হ্যাপি এবং হেলদিনেস আপনার কিভাবে আসতে পারে সেই বিষয়েই আজকে আপনারা জানবেন। বেসিক্যালি নোভেরাস প্রোডাক্টস আপনাকে হ্যাপি এবং হেলদি লাইফের দিকে নিয়ে যাবে, রাইট অর রং? সো হ্যাপি অ্যান্ড হেলদিনেসে যাওয়ার জায়গায় আমাদেরকে কি কি বিষয় জানতে হবে? বেসিক্যালি আমি যদি হ্যাপি বা হেলদি থাকতে চাই, আমার গাঠনিক জায়গায় আমাকে ভালো রাখতে হবে। বিল্ডিং 1 নাম্বার হলে ইট রড সিমেন্টও 1 নাম্বার, রাইট? তো ইট রড সিমেন্ট যদি 2 নাম্বার হয় তাহলে বিল্ডিং কিন্তু 1 নাম্বার কখনোই হবে না, ঠিক কি না? সো নোভেরাস আপনার গোড়াপত্তন করছে, আপনার সেলুলার লেভেলকে 1 নাম্বার জায়গায় নিয়ে যাবে, তার নিউট্রিয়েন্টস দিয়ে, তার অ্যান্টিঅক্সিডেন্ট যে ক্যাপাবিলিটি দিয়ে, তার প্রোডাক্টসে সেই জায়গায় আমরা কিভাবে যেতে পারি। আমাদের বেসিক যে গাঠনিক উপাদান সেটা হচ্ছে সেল, কোষ। আমাদের শরীরের একেবারে ক্ষুদ্রতম জীবনের যে গাঠনিক একক, যেটাকে আমরা কোষ বলি, এবং সেই কোষ কিছুটা কমপ্লেক্স, বাট আমি ইজি করে আপনাদের কাছে উপস্থাপন করব যে কোষের মধ্যে কার্য সম্পাদনগুলো কিভাবে হয়। যদি কোষীয় কার্য সম্পাদন পদ্ধতি আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়, তাহলে নোভেরাসের প্রোডাক্ট যে কত ভালো, কত সুপার প্রোডাক্ট, এই জায়গাটায় আপনার উপলব্ধির জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হবে। আপনার যে এনার্জি, মেন্টাল এনার্জি এবং ফিজিক্যাল এনার্জিটা অনেক বেড়ে যাবে। আপনি যদি জানেন তাহলে সেই জিনিস নিয়ে আপনার বিট করা সহজ, রাইট অর রং? তো যে কারণে আপনাকে বেসিক জায়গা থেকে জানতে হবে। আমাদের শরীরের, আমাদের জীবনের গাঠনিক একক হচ্ছে কোষ। কি? কোষ। সো আমাদের দেহে অলমোস্ট প্রায় 10 লক্ষ কোটি কোষ আছে এবং প্রায় 220 ধরনের কোষ আছে। প্রকার হচ্ছে 220 ধরনের এবং সংখ্যায় অলমোস্ট 10 লক্ষ কোটি, রাইট? এবং সেটা এক এক জায়গায় আমাদের এক এক ধরনের কোষ। আমাদের চামড়ার কোষ, আমাদের রক্তের কোষ, আমাদের হাড়ের কোষ, আমাদের ব্রেইনের কোষ, আমাদের হৃৎপিণ্ডের কোষ, মাংসপেশির কোষ, স্নায়ু কোষ, এক একটা কোষ এক এক ধরনের। প্রায় 220 ধরনের কোষ আছে আমাদের। কত ধরনের? 220। সো সব জায়গার কোষকে যদি আমরা তার ক্ষয়কে পূরণ করতে পারি এবং মেরামতের কাজটা প্রপারলি করতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন সুস্থতার সহিত জীবনযাপন করতে পারব। এবং সেই জায়গাটাকে নিশ্চিত করার জন্য সুপারফুড, নোভেরাসের সুপারফুড কিভাবে আপনাদের সহযোগিতা করবে সেগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। ওকে, আমাদের সেলের যে গাঠনিক, আপনারা দেখছেন সেলের চারদিকে একটা মেমব্রেন পর্দা থাকে এবং এই পর্দা সিলেক্ট করে কোষের মধ্যে কি ঢুকবে আর কোষ থেকে কি বের হবে, ঠিক আছে?
আপনার ঘরে কি ঢুকবে আর কি বের হবে সেটা কিন্তু ওই দরজা দিয়েই আসে। দরজা দিয়ে বাড়িওয়ালা সিলেক্ট করে যে কে ঘরের মধ্যে ঢুকবে আর কে ঘর থেকে বের হয়ে যাবে, রাইট অর রং? তো আমাদের কোষেরও এরকম আবরণ আছে। কোষ এই আবরণের মাধ্যমে সিলেক্ট করে কোন জিনিস কোষে ঢুকবে এবং কোন জিনিস কোষ থেকে বের হয়ে যাবে। কোষের মধ্যে এনার্জি তৈরি করার যে একটা অংশ আছে যেটাকে পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়া বলি আমরা। এই মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি শক্তি তৈরি করে। আমি যে কথা বলছি, আপনারা যে এখানে হেঁটে এসেছেন, আপনাদের গায়ের যে শক্তি, এই শক্তিটা তৈরি করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ আপনি ভাত খান, আপনার ভাত গ্লুকোজ হয়ে যখন কোষের মধ্যে ঢোকে, আপনার নাক দিয়ে নেওয়া অক্সিজেনের উপস্থিতিতে সেই গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করে। অর্থাৎ আপনার কোষ কিন্তু শক্তির যে গাঠনিক যে এককটা সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ কোষায় তৈরি হচ্ছে শক্তি, কোথায় তৈরি হচ্ছে? সুতরাং কোষে যদি শক্তি তৈরি হয়, বর্জ্য কিন্তু কোষে তৈরি হয়, রাইট অর রং? সো কোষ দেখেন অনেক কাজ করে, শক্তি তৈরি করছে। এবং কোষের কেন্দ্রে দেখেন নিউক্লিয়াস। কোষের কেন্দ্রে আছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে এই যে প্যাঁচানো অংশটা দেখছেন, এটাকে বলে ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম বেসিক্যালি ডিএনএ এর প্যাঁচানো সুতা, রাইট? আপনারা অনেকেই ডিএনএ শুনেছেন এবং এই ডিএনএ এর মধ্যে আসলে লেখা থাকে, অর্থাৎ অলমাইটি বা স্রষ্টা আমাদের যা কিছু ক্যারেক্টার আমরা কিভাবে বাড়বো, আমাদের চোখ, নাক, মুখ, কান দেখতে কেমন হবে, সব ডিএনএ এর মধ্যে লিখে দিয়েছেন। কোথায় লিখে দিয়েছেন? ডিএনএ এর মধ্যে। জাস্ট একটা ইঞ্জিনিয়ার যেমন আগে একটা ব্লুপ্রিন্ট করে আপনার বিল্ডিং করার জন্য, স্রষ্টাও তেমনি আমাদের কি বা আমাদের চোখ, নাক, মুখ, আমাদের ক্যারেক্টার কি হবে সব ওই ডিএনএ এর মধ্যে লিখে দিয়েছেন কেমিক্যালি, রাসায়নিক ভাবে। কিভাবে? রাসায়নিক। এবং বিধাতার লেখা যদি আপনি কোনো কারণে চেঞ্জ করে ফেলেন, তাহলে বিধাতার কোপানলে আপনি পড়বেন, মানে আপনি ডিজিজে পড়বেন, রাইট? ওকে? কারণ বিধাতা তো ওখানে লিখে দিয়েছেন যে আপনার কোষ বিভাজনে আরেকটা নতুন কোষ কিভাবে তৈরি হবে, ডিএনএ এর মধ্যে কেমিক্যালি লেখা আছে। কিভাবে? রাসায়নিক ভাবে লিখে দিয়েছে স্রষ্টা। এবং ওই লেখা এমন সূক্ষ্ম লেখা, একটা ডিএনএ তে যা লেখা আছে সেই লেখা যদি আপনি বইয়ের ভাষায় প্রকাশ করতে চান, তাহলে একদিনে সমগ্র পৃথিবীতে যত বই ছাপানো হয়, পেপার ছাপানো হয়, তার অক্ষরের চেয়ে বেশি হবে। বুঝতে পেরেছেন? সো সেখানে কত সূক্ষ্মভাবে স্রষ্টা এটা সন্নিবেশিত করেছে। ওকে, সো আমাদের এই সৃষ্টির জায়গা থেকে আমরা যদি এটা না জানি, সৃষ্টির গুরু রহস্যের গুরুত্ব যদি না বুঝি, তাহলে নোভেরাসের সুপার প্রোডাক্টের গুরুত্ব আমরা বুঝতে পারবো না। যে কারণে বেসিক বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। ভালো লাগছে আপনাদের? ওকে, সো আমাদের এই ডিএনএ কে থ্রেডস গুলো কি নষ্ট করে, কি স্রষ্টার লেখাকে নষ্ট করার জন্য কি কি এলিমেন্টস আপনার চারপাশে আছে? কালো ধোঁয়া, যেখানে লেড অক্সাইড আছে, অনেক বিষাক্ত জিনিস আপনার ভেতরে গিয়ে কোষের ওই লেখাকে চেঞ্জ করে ফেলবে। আপনি যে পানি খাচ্ছেন, পানির মধ্যে যদি টক্সিক মেটাল যেমন হ্যাভি মেটাল, আর্সেনিক, কপার, ক্যাডমিয়াম, লেড এগুলো যদি থাকে, তাহলে সে গিয়ে ওইখানে চেঞ্জ করে ফেলবে। যদি আপনি ভেজাল খান, আপনি যে পেস্টিসাইড বা কীটনাশক আপনি সবজির ক্ষেতে বা ফসলে ব্যবহার করছেন এবং সেগুলো যদি তার উইথড্রল পিরিয়ডের মধ্যেই আপনি খেতে থাকেন, কারণ আপনারা জানেন যে পান বিক্রি করার জন্য পান বিক্রেতা একটা স্প্রে করে, পানের যে আপনার বরজ হয়, পানের বরজ বলে, রাইট? সেখানে স্প্রে করলে ওই পান এত সুন্দর হয় যে আপনি দেখে বেশি দাম দিয়ে কিনবেন এবং কোনো পোকার দাগ থাকবে না। ঠিক আছে? আপনি কি করবেন, এবং ওই পানটা দেখতে সুন্দর আপনি কিনে খাবেন। এবং ওই যে পেস্টিসাইড, যে কীটনাশকটা ইউজ করা হয়েছে, এটার উইথড্রল পিরিয়ড হচ্ছে 21 দিন। অর্থাৎ 21 দিন ওই পান মানুষের খাওয়া নিষেধ। কতদিন? 21 দিন। যেদিন স্প্রে করেছে ওই দিন থেকে 21 দিনের মধ্যে আনপ্লাগিং, অর্থাৎ ওই পান উঠানো যাবে না, বরজ থেকে পান উঠানো যাবে না, বা তার 2-3 দিনের মধ্যে পান উঠিয়ে বাজারে বিক্রি করে দিয়ে দিচ্ছে এবং আমরা ভালো দামে এটা কিনে খাচ্ছি, রাইট অর রং? আলটিমেটলি ওই বিষ কিন্তু আমাদের শরীরে ঢুকছে, ঠিক কি না? আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম আমাদের রেগুলার যে সবজিগুলো আছে, বাজার থেকে টাটকা সবজি খাচ্ছি, সেখানে একই অবস্থা। তার মানে কি, আমরা প্রতিনিয়ত আমাদের স্রষ্টার দেওয়া লেখা যেটা আছে ডিএনএ, তাকে থ্রেডের মধ্যে ফেলে দিচ্ছি, রাইট অর রং? আপনি যে সবজি, আপনি যে বারবিকিউ খাচ্ছেন, আপনার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনবেন,
আমরা সবাই মনে করি হ্যালো এদিকে দেখেন সে তার কাজ করুক, রাইট? ওকে, আমরা বারবিকিউ, আমরা রিচ ফুড খাই, রাইট? আমরা একটু টাকা বেশি দিয়ে রিচ ফুড খাই। আমরা আসলে রিচ ফুড যেগুলো বলি এগুলো টাকার দামে রিচ, বাট পুষ্টির দামে এটা পুয়ার, রাইট? সো এগুলো পুয়ার ফুড ইন টার্মস অফ হেলথ। আমাদের স্বাস্থ্যের বিচারে এগুলো একেবারেই গরিব বা খারাপ খাদ্য, কিন্তু দামের ব্যাপারে এগুলো রিচ ফুড, অনেক দামি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে সবচেয়ে নগণ্য খাবার, গরিব খাবার, পুয়ার ফুড, রাইট? এখন আপনি বেশি দাম দিয়ে কম পুষ্টির বা খারাপ পুষ্টির খাবারগুলো কিভাবে, আপনি বারবিকিউ যে খাচ্ছেন সেখানে হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করা হয়। হাইড্রোজেনেটেড অয়েল মানে নরমাল অয়েলের সাথে একটা হাইড্রোজেন বন্ড করে যখন দেয়া হয়, ওই তেল দিয়ে যা ভাজা হয় সেটা মচমচে এবং দীর্ঘদিন থাকে, আপনার নষ্ট হবে না, আপনি খেতে খুব মজা লাগবে। এবং এগুলো দেখেন ভেজে যদি রাখে সকালে ভাজলে পরের দিন সকালেও টাটকা থাকে, রাইট? আপনি বাসায় ভাজলে কিন্তু পরের দিন সকালে টাটকা পাবেন না, রাইট? সো এই যে মচমচে এবং টাটকা রাখার জন্য হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করে, সেটা আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে কমিয়ে দেয়। দুই দিক দিয়ে ক্ষতি করে, খারাপটা বাড়ায়, ভালোটা কমিয়ে দেয়। আমরা যে ফ্রুট জুস খাচ্ছি সেখানে আসলে ফলের রস না, রং খাচ্ছি, সুগার খাচ্ছি, সোডিয়াম বেনজোয়েট খাচ্ছি, যেগুলো কিডনি নষ্ট করার এবং ক্যান্সার তৈরি করার উপাদান। আমরা বাচ্চাদের চিপস খাওয়াচ্ছি, বাচ্চারা এটা ছাড়া খাই না, ঠিক কি না? এবং এইখানে যে প্রবলেমটা, এখানেও কিন্তু হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করা হচ্ছে। সো আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আরো ডেঞ্জারাস অবস্থার মধ্যে ফেলছি। আলটিমেটলি আমি যেটা ব্রয়লারের কথা বলি, ব্রয়লারকে ধকল থেকে মুক্ত রাখার জন্য যারা বিক্রেতা বিক্রি করার সময় আপনি সিপ্রোফ্লক্সাসিন, এন্ডোফ্লক্সাসিন খাওয়ায় এবং যেটার উইথড্রল পিরিয়ড 7 দিন, এবং এই ব্রয়লারের মাংসের মধ্যে ওই সিপ্রো এবং এন্ডোফ্লক্সাসিন ক্রস রেজিস্ট্যান্ট হয়ে থাকে, অর্থাৎ ভেতরে যায় গেলে ওই মাংস যখন আপনি খাবেন আপনার বডিতে ঢুকবে, অর্থাৎ আপনার বডিতে ওই অ্যান্টিবায়োটিক ক্রস রেজিস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন অসুস্থ হবেন তখন সিপ্রো বা এন্ডোফ্লক্সাসিন গ্রুপের, ম্যাক্রোলাইড গ্রুপের কোনো ঔষধ আপনার শরীরে কাজ করবে না। আপনি দেখেন, আপনি আপনার বাচ্চাকে, আমরা আমাদের বাচ্চাকে আদর করে ব্রয়লার এবং ব্রয়লারের যে লিভার সেটা আরো বেশি করে খাওয়াচ্ছি, রাইট? বাট আমরা জানি না যে অনেক বিষাক্ত জিনিস আমাদের ভেতরে সব সময় আমাদেরকে, আমাদের ডিএনএ লেখাকে চেঞ্জ করার জন্য ওতপেতে আছে, ঠিক কি না? এখন জানলেও সমস্যা নাই, বিকজ নুভেরাসের প্রোডাক্ট আছে, রাইট আর রং? সো আপনাদের জন্য সামনে প্রোটেকশন আছে নাকি? সো এই প্রোটেকশনটা কিভাবে আপনাদেরকে দিবে আমি সেটা জানাচ্ছি। ওকে, সো আমাদের এই দেহটা এরকম প্রায় 10 লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি, এবং এই যে কোষ, এই কোষের যে ক্রোমোজোম, আমাদের দেহ কোষে ক্রোমোজোম আছে কত জোড়া? 23 জোড়া, রাইট? কত জোড়া আছে? বায়োলজি পড়েছেন কে কে? একটু হাত তুলেন। বায়োলজি, আচ্ছা, জীববিজ্ঞান পড়েছেন। অ্যাট লিস্ট আমরা সবাই জানি যে কোষের কেন্দ্রে যে আপনার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, রাইট? ক্রোমোজোম, সোমাটিক সেলে আমাদের ক্রোমোজোম থাকে 23 জোড়া, ঠিক আছে? অর্থাৎ 46টি। কতটি থাকে? 46টি। এবং জনন কোষে থাকে হচ্ছে 23টি, 46-এর অর্ধেক। সোমাটিক কোষ মানে দৈহিক কোষ যেটা, আর জনন কোষ হচ্ছে আমাদের যেমন শুক্রাণু পুরুষের, মেয়েদের ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু এগুলো জনন কোষ, গ্যামেট, রাইট? তো এখন দেখেন শুক্রাণু এবং ডিম্বাণুতে এই ক্রোমোজোম কিন্তু এখানে দেখেন 22 জোড়া দেহের বৈশিষ্ট্য, এবং লাস্টের যে জোড়া আছে এই জোড়া লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ আপনি 22 জোড়ার যদি অর্ধেক করে দেন, প্রত্যেকটা 22টা করে থাকবে, 23 নম্বরে এসে দেখেন, আপনারা বুঝতে পারছেন, সোমাটিক কোষে 23 জোড়া থাকবে, অর্থাৎ 46টি ক্রোমোজোম। লাস্ট যে 23 নাম্বারটা মেয়েদের ক্ষেত্রে, এই 23 নাম্বারটা XX, ছেলেদের ক্ষেত্রে XY, রাইট? তার মানে প্রত্যেকটা যদি অর্ধেক করেন তাহলে মেয়েদের 2 ভাগেই কিন্তু XX পড়বে, রাইট? হ্যালো, ঠিক আছে? ছেলেদের 1 ভাগে X, 1 ভাগে Y পড়বে, ঠিক কি না? ঠিক? তাহলে ছেলেদের যে পুংকোষ অর্থাৎ জনন কোষ যেটা শুক্রাণু, সেখানে যখন 23টা কোষ ক্রোমোজোম থাকবে, কোন একটার মধ্যে X থাকবে, কোন একটা Y থাকবে, ঠিক কি না? ছেলেদের আর মেয়েদের কিন্তু প্রত্যেকটাতেই X থাকবে। অর্থাৎ মেয়েদের যে ডিম্বাণু, মেয়েদের যে ডিম্বাণু কখন আসে কেউ বলতে পারবেন?
মেয়েদের মাসিক যেদিন শুরু হয় ওই দিন থেকে 14তম দিনে একটা ডিম্ব নিষিক্ত হয়, একটা ডিম ওভারি থেকে একটা ডিম্বাণু আসে, এবং ওই সময় যদি হাজবেন্ড ওয়াইফ মেটিং করে তাহলে হাজবেন্ডের শুক্রাণু গিয়ে এই ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে একটা জাইগোট তৈরি করে। অর্থাৎ স্ত্রীর কিন্তু যে ডিম্বাণু সেখানে অলওয়েজ লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম X থাকে, এবং পুরুষের যে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম কোনটা X কোনটা Y থাকে। এই যে পুরুষের শুক্রাণু, এই যে মহিলাদের ডিম্বাণু বা মেয়েদের ডিম্বাণু যখন নিষিক্ত হয় একটা কোষ হয়, অর্থাৎ মায়ের কাছ থেকে 23টা আসে আর বাবার কাছ থেকে 23টা আসে, এই 46টা। মায়ের দিক থেকে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম অলওয়েজ X, কিন্তু বাবারটা যদি X যায় তাহলে ওই সন্তানটা হয় মেয়ে XX, যদি বাবারটা Y যায় তাহলে ওই সন্তানটা হয় ছেলে, রাইট? সুতরাং ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ দায় দায়িত্ব বাবার, ঠিক কি না? বাট আমরা মেয়েদের মায়েকে দোষ দিয়ে থাকি, ঠিক কি না? এটা কিন্তু মায়েদের কোনো দোষ নাই, ছেলেদের দোষ, রাইট? ছেলে কি জানে X যাবে না Y যাবে? তো ছেলের দোষ কিভাবে? এটা আল্লাহ নির্ধারণ করে যে আসলে কি হবে, রাইট? তো ছেলেরও দোষ নাই, মেয়েরও দোষ নাই, ঠিক আছে? যদি দোষ দিতে হয় তাহলে ছেলেকে দিতে হবে। আমার কথা হচ্ছে যদি আপনি দোষ দিতে চান তাহলে দোষের পাল্লাটা ছেলের দিকে যাবে, কখনোই মেয়ের দিকে না, বিকজ তার অলওয়েজ X থাকে। সুতরাং এখানে কন্ট্রোলিং এর জায়গা তার কিছুই নেই। যদি কন্ট্রোলিং এর বিন্দু মাত্র স্কোপ থাকে তাহলে সেটা ছেলের পক্ষে যায়, রাইট অর রং? ওকে, সো আমাদের সমাজ ব্যবস্থায় দেখেন এখনো কত ভুল ভ্রান্তি আছে, ঠিক কি না? ওকে, সো এই যে ক্রোমোজোমটা বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলে একটা নতুন কোষ হলো, সেখানে মায়ের কাছ থেকে অর্ধেক আর বাবার কাছ থেকে অর্ধেক পেয়ে নতুন একটা কোষ হলো, এবং এটাকে জাইগোট বলা হয়। এটা আস্তে আস্তে 2টা 4টা 8টা 16 32 64 বাইনারি ডিভিশন আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, রাইট? সো এইভাবে বাইনারি ডিভাইড হতে থাকে, এবং আপনারা দেখেন যে ষষ্ঠ বা অষ্টম দিনে এইভাবে আপনার একেবারে আঙ্গুর বলছি, আপনার ডালিম ভাঙলে যেরকম ভেতরে থাকে না, এরকম, যেটাকে আপনার ব্লাস্টোসাইটস বলা হচ্ছে, মায়ের জরায়ুর ওয়ালে এন্ডোমেট্রিয়ামে লেগে এখান থেকে বাচ্চাটা বেড়ে উঠতে থাকে। এবং এই যে ব্লাস্টোসাইট, এই ব্লাস্টোসাইট হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে ব্লাস্টোসাইট বলছি, আরবি থেকে আলাক বলে। তো আল্লাহ কিন্তু 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত রক্তপিণ্ড থেকে, রাইট? সেই রক্তপিণ্ডই হচ্ছে ব্লাস্টোসাইট, যেটা মডার্ন মেডিকেল সায়েন্স কিছুদিন আগে জানতে পেরেছে, বাট আল্লাহ অনেক আগেই জানিয়ে দিয়েছেন, রাইট? এবং সেখানে কিন্তু এই যে ক্রোমোজোম, আপনি ডিএনএ, এদের যদি প্রোটেকশন থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আলটিমেটলি আপনার সেলুলার লেভেলকে যদি আপনি ভালো রাখেন তাহলে আপনি ভালো থাকবেন। আর সেই সেলুলার লেভেলকে আসলে পুষ্টি কিন্তু আপনি কিভাবে দিচ্ছেন সেলুলার লেভেলকে? আপনি ভাত খাচ্ছেন, আপনার সেল পাচ্ছে গ্লুকোজ, আপনি মাংস খাচ্ছেন, আপনার সেল অ্যামাইনো অ্যাসিড পাচ্ছে। গ্লুকোজ কি? তাৎক্ষণিক এনার্জি। অ্যামাইনো অ্যাসিড কি? আপনার শরীরের প্রতি মুহূর্তে কোষ ভেঙে যাচ্ছে, নতুন করে কোষ তৈরি হচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজ করছে, এই কাজগুলো অ্যামাইনো অ্যাসিড করবে। এবং ফ্যাটি অ্যাসিড আপনাকে তাৎক্ষণিকভাবে হিট প্রোডিউস, এনার্জি, এগুলোর জন্য কাজ করবে, হরমোন, কোষের আবরণ, এগুলো তৈরির কাজ করবে। এবং কোষ যখন পুষ্টি নেবে বর্জ্য বের হবে, এবং এই বর্জ্যগুলো আমাদের ঘাম, নিঃশ্বাস, আমাদের প্রস্রাব, পায়খানা দিয়ে বের হবে, এবং যদি না বের হয় আমাদের বডিতে এগুলো অ্যাকুমুলেট হবে, আমাদের শরীরের মধ্যে এগুলো জমে যাবে, ঠিক কি না? এবং শরীরের মধ্যে যখন এগুলো জমে যাবে, শরীরের স্বাভাবিক কোষের কার্যক্রম তখন স্বাভাবিক থাকবে না। আর কোষের স্বাভাবিক কার্যক্রম যদি না থাকে তাহলে তো আমরা ভালো থাকবো না, ঠিক কি না? কোষ যদি তার পুষ্টি গ্রহণ এবং বর্জ্য বের করার প্রক্রিয়া স্বাভাবিক রাখে, হ্যালো, তাহলে কোষ ভালো থাকবে, রাইট? আমরা ভালো থাকবো, আমরা স্বাস্থ্যবান। আমরা স্বাস্থ্যবান কখন? কোষ যখন পুষ্টি গ্রহণ করবে, বর্জ্য বের করবে, রক্ষণাবেক্ষণের কাজ করবে, সব কাজ প্রপারলি করবে, তখন আমরা হেলদি। ইয়েস, কোষ যখন তার পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, বর্জ্য বের করতে পারবে না, তখন আমরা আনহেলদি, রাইট? অর্থাৎ কোষের ভালো কাজ যখন হবে তখন আমাদের ভেতরে ভালো লাগার অনুভূতি আসবে, রাইট? তখন আমাদের শরীরের মধ্যে সুখ থাকবে, রাইট?
আর যখন কাজ করতে পারবে না তখন সুখ থাকবে না, আপনি বলবেন অসুখ হয়েছে, রাইট? তখন আপনার আরাম থাকবে না, আপনি বলবেন ব্যারাম হয়েছে। আপনি ইজি থাকবেন না, বলবেন ডিজ ইজি বা ডিজিজ হয়েছে, রাইট? সো আপনার ডিজ ইজিনেস, আপনার ব্যারাম বা অসুখ আলটিমেটলি কোষের সুস্থতা এবং অসুস্থতার উপরেই নির্ভর করছে, বা কোষের কার্যকলাপ ভালো করার উপরেই সেটা নির্ভর করছে, রাইট? আপনারা কি জানেন পৃথিবীতে আসলে রোগ একটাই আছে? এই কারণে আমরা বলি পৃথিবীতে রোগ একটা। আপনাদেরকে আশ্চর্য লাগছে আমার কথা? হ্যালো, একটাই রোগ। সেই রোগটার নাম কি? কোষের ত্রুটিপূর্ণ কার্য সম্পাদন বা সেলুলার ম্যালফাংশন। কোষ সঠিকভাবে কাজ করতে পারছে না, এটাই হচ্ছে আপনার রোগ, ঠিক কি না? কোষ সঠিকভাবে কাজ করতে পারে না, এটাই রোগ। সুতরাং রোগ আমি একটাই দিতে পারি। এখন যদি আপনার হৃৎপিণ্ডের কোষ ভালোভাবে কাজ না করে, তাহলে হৃৎপিণ্ড তার কাজ বন্ধ করে দিবে, আপনি বলবেন হার্ট অ্যাটাক হয়েছে, রাইট? যদি ব্রেইন তার কাজ করতে না পারে, নিউরন সেল ড্যামেজ হয়ে যায়, আপনি বলবেন সেরিব্রাল কি হয়েছে? স্ট্রোক হয়েছে, রাইট? আপনি আপনার ব্রেনে স্ট্রোক করেছে। আপনার যদি রক্তনালীর ভেতরের ওয়াল ড্যামেজ হয়ে যায়, রক্তনালীর প্রসারণ এবং সংকোচন প্রক্রিয়া স্বাভাবিক না থাকে, তাহলে আপনার দেখা গেল যে রক্তের চাপ বেড়ে যাবে, আপনি বলবেন ব্লাড প্রেশার হয়েছে। যদি আপনার ফুসফুসের কোষ, বায়ু নালীর কোষ প্রসারিত না হয়, সংকোচন হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হবে, আপনি নাম দিবেন অ্যাজমা। যদি আপনার বিটা সেল, প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে কাজ করতে না পারে, ইনসুলিন তৈরি করতে না পারে, আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, আপনি বলবেন ডায়াবেটিস। ওকে, লটস অফ ডিজিজ আপনি নাম দিচ্ছেন, আসলে প্রবলেম একটাই, রাইট? সেলের কাজ সঠিকভাবে করতে না পারা, এটাই একটা রোগ, ঠিক কি না? রোগ আমরা যদি বুঝি তাহলে একটাই, এবং সেটা হচ্ছে কোষ সঠিকভাবে কাজ করতে না পারা। এবং এই রোগের দুটো কারণ। কারণ কি? আপনার কোষ যা চায় তা পায় না, কোষ যা চায় তা পায় না, আর কোষ যা চায় না তা আধিক্য, তা বেশি পরিমাণে থাকে, অর্থাৎ বর্জ্য বেশি থাকা এবং পুষ্টি কম থাকা, রাইট? যা দরকার তা কম, আর যা দরকার নেই তা বেশি। এটাই হচ্ছে, এই দুটোই হচ্ছে আপনার রোগের মূল কারণ। রোগ একটা এবং দুটো কারণ, রাইট? এখন আপনি বলেন যে নোভারাস থেকে আপনি যদি এই জায়গাটাকে মানে প্রাধান্য দিতে পারেন, সেলুলার ফাংশনকে সঠিক রাখতে পারেন, এই দুটো কারণকে যদি দূর করতে পারেন, আপনি একজন মানুষকে সুপার হেলদি রাখতে পারবেন কিনা বলেন? পারবেন তো, নাকি? এখন সেই জায়গায় কিভাবে আপনি করবেন? দেখেন, আমাদের কোষ যখন কোষের প্রয়োজনীয় পুষ্টি পাবে, বর্জ্য বের হবে, কোষ ভালো, আর যখন এটা না হবে তখন কোষ ভালো থাকবে না। সুতরাং আমরা কোষীয় পর্যায়ে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারি, নোভারাসের সুপার প্রোডাক্ট দিয়ে আমি সেগুলো নিয়ে এখন আপনাদের সাথে আলাপ করব, রাইট? এখন প্রস্তুত সবাই? তাহলে নোভারাসের যে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার প্রোডাক্ট এখন আপনারা বুঝতে পারবেন এবং এটা অনুধাবন করতে পারবেন, এরপরে এটাকে আরেকজনের সামনে উপস্থাপন করতে পারবেন, ঠিক আছে? একজনের শিক্ষণ পদ্ধতির সাফল্য কোন জায়গায় জানেন? শোনা, বোঝা, বোঝার পরে সেটা আবার আরেকজনের কাছে বোধগম্য করে উপস্থাপন করা, রাইট? সো আপনারা আমার কাছ থেকে শুনলেন, বুঝলেন, কিন্তু যদি হজম করে ফেলেন তাহলে প্রবলেম। আরেকজনের কাছে বোধগম্য করে উপস্থাপন করার মতো করে নিজেকে বুঝতে হবে, ঠিক কি না? সো আশা করি ওই জায়গাটা নেওয়ার জন্যই কিন্তু এতগুলো কথা আমি খরচ করলাম। এখন বাকি বিষয়গুলো আপনাদের বুঝতে সহজ হবে। ওকে, তো সবাই প্রস্তুত?